সবাইকে টেসলা সায়েন্স একাডেমিতে স্বাগতম। আজকে আমরা জড়তার ভ্রামকের গাণিতিক পর্ব 2 আসলাম। এই পর্বে আমরা বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক সমস্যা সলভ করব। তো প্রথমে আমাকে যে কোশ্চেনটা দেওয়া আছে, এই কোশ্চেনটা মূলত তোমার বুয়েট 14-15-তে ভর্তি পরীক্ষায় আসে। বুয়েট 14-15 ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসে। তাহলে আমরা প্রশ্নটা দেখি কি বলা হয়েছে। দেখো, 4, 5 এবং 6 একক ভরের তিনটি কণার স্থানাঙ্ক যথাক্রমে 4, 0, -1, 3, -2, 3 এবং 2, 1, 4 হলে z অক্ষের সাপেক্ষে তাদের জড়তার ভ্রামকটা বের করতে বলা হয়েছে। তো আমরা লম্ব অক্ষের উপপাদ্যের মাধ্যমে আমরা কি পড়ছিলাম? লম্ব অক্ষ উপপাদ্য, সেখানে কি ছিল? সেখানে ছিল IZ = IX + IY। তো আমরা এই উপপাদ্যটা কাজে লাগাবো। আচ্ছা, প্রথমে ধরো আমরা একটা বস্তুর ক্ষেত্রে আসি, জাস্ট তোমাদেরকে আমি জাস্ট একটু বুঝাই। ধরো এটা আমার x অক্ষ, এটা ধরো y অক্ষ। এখানে একটা ধরো একটা কণা বা বস্তু আছে, যার স্থানাঙ্ক ধরো 2, 3। তার মানে সেটা x অক্ষ থেকে 3 একক দূরে এবং y অক্ষ থেকে 2 একক দূরে। তাহলে চিন্তা করো, আমরা যখন এই বস্তুটার x অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে যাই, তাহলে Ix আমরা লিখতে পারবো m × কি r²। এখানে mটা লিখবো কি? এই বস্তুটার ভর। ধরো আমি এই ভরটা দেওয়া আছে তোমার 2 কেজি, অথবা এই কণাটার ভর 2 কেজি, এবং x অক্ষ থেকে বস্তুটার দূরত্ব। দেখেন, দেখো x অক্ষ থেকে বস্তুটার দূরত্ব কিন্তু হচ্ছে তোমার কোটি, তার মানে 3² লিখতেছি। আবার যখন আমরা y অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে যাব, তখন লিখব কি IY = 2 × y অক্ষের ক্ষেত্রে লিখতেছি কি, দূরত্বটা হচ্ছে কত? 2, মানে 2²। তুমি দেখো, তার মানে তোমরা এটা দেখো, সেটা হচ্ছে যখন আমরা x এর সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে যাই, তখন আমার দরকার পড়ে কি? কোটির মান। আবার যখন y অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে যাই, তখন আমার দরকার পড়ে ভুজের মান। এটা বোঝানোর জন্যই তোমাদেরকে আমি বুঝাইলাম। তো আমরা এখন মেন কোশ্চেনে চলি। চলো, ফার্স্ট আমরা আসি 4 কেজি ভরের বস্তুর x অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জড়তার ভ্রামক Ix = Ix1 লিখো ইকুয়াল। আচ্ছা, আমরা কি জানি m × x অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কি? কোটির মান। তাহলে দেখো, 4 কেজি বা 4 একক যাই লিখো না কেন, প্রশ্ন যেহেতু এখানে 4 একক বলা হয়েছে, তার মানে আমরা এখানে এককটাকে কেজি ধরে নিলাম। বুঝতে পারছো? তার মানে 4 কেজি ভরের x অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি আমরা বের করি, 4 × 4 একক বা 4 কেজি ভরের বস্তুটার স্থানাঙ্ক দেওয়া আছে 4, 0, -1। তো x অক্ষের সাপেক্ষে যখন আমরা বের করবো, তখন আমার এখানে লাগবে কি? কোটির মান। এখানে কোটির মানটা কত? 0² তাহলে 4 × 0² যদি আমরা লিখি, কত আসবে? 0। আচ্ছা, যেহেতু এখানে কেজি বলা নাই, তাহলে আমরা এখানে কেজি না লিখে 4 এককই লিখি। এককটা যে কোনো কিছু হতে পারে, যেহেতু আমরা এটা স্থানাঙ্ক আকারে প্রকাশ করছি। বুঝতে পারছো? কারণ স্থানাঙ্কর ক্ষেত্রে আমরা 2 মিটার 3 মিটার এগুলা কিন্তু আমরা কি লিখি না। যেমন আমরা স্থানাঙ্ক জাস্ট লিখে দিই একক ছাড়া 2, 3, কিন্তু আমরা স্থানাঙ্ক হিসেবে হিসাব করতেছি, তাই এখানে বড়েরও কোনো একক দরকার নাই, যেহেতু এখানে আমরা দূরত্বের বারেরও কোনো একক আমরা ইউজ করতেছি না। তাহলে আমি আগে যে কথাটা বললাম, তাহলে সেটা বলছিল। তো এখন আমরা আসি 5 একক ভরের বস্তুর x অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক Ix2। আচ্ছা, আমরা নর্মালি যখন জড়তার ভ্রামকটা পড়ি, তার এককটা লিখি কি? কেজি মিটার স্কয়ার। আচ্ছা,
কিন্তু আমরা জানি স্থানাঙ্ক হচ্ছে কি একটা এককলেস বা এককবিহীন একটা জিনিস, এবং ভর, তাই আমাকে ভরটাও কি একটা এককবিহীন একটা জিনিস হিসেবে দিছে। তাই আমরা এখানে জড়তার ভ্রামক সমান সমান লিখবো, একক লিখবো, এখানে কেজি মিটার স্কয়ার এটা আমরা লিখতে পারবো না। কেন লিখবো না? কারণ এখানে আমাকে কোনো প্যারামিটার হিসেবে জিনিসগুলো দেওয়া নাই। যদি আমাকে বলতো যে 5 কেজি একটা ভরের বস্তু 1 কক্ষ থেকে 2 মিটার দূরে অবস্থিত, সেক্ষেত্রে আমি কেজি মিটার স্কয়ার আকারে লিখতাম। যেহেতু আমাকে এখানে একক বিহীন অবস্থায় বলা হয়েছে, তাই এখানে আমি জড়তার ভ্রামকে কোনো একক ব্যবহার করব না। তাহলে IX2 যদি আমরা লিখতে চাই 5 কেজি ভরের বস্তুর জন্য, তো যেটা 5 একক ভরের বস্তুর জন্য 5 ইন্টু এর স্থানাঙ্ক হচ্ছে কত, -2 হোল স্কয়ার, কত আসবে 5 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 20 একক। আচ্ছা, এবং 6 একক ভরের বস্তুর এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি বের করে IX3 কত পাবো, 6 ইন্টু দূরত্বটা হচ্ছে কত 1 স্কয়ার, 6 একক। তাহলে আমরা এই তিনটা বস্তুর জন্য আমরা এক বা তিনটা কণার জন্য আমরা এক অক্ষ বরাবর যে জড়তার ভ্রামকটা পাইলাম সেটা হচ্ছে সামেশন অফ IX ইকুয়াল টু IX1 প্লাস IX2 প্লাস IX3, 0 প্লাস 20 প্লাস 6, 26 একক। আচ্ছা, তো এখন আমরা একই জিনিসটা জাস্ট বের করব কার সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে। ওয়াই ওয়াই ওয়াই। আচ্ছা, তো এখানে তোমরা একটু খেয়াল করো, IY1 এর মানটা হবে 4 ইন্টু 4 স্কোয়ার, 4 ইন্টু 4 স্কোয়ার I mean 64 একক। আর IY2 এর মানটা হবে এখানে কত, 5 ইন্টু 3 স্কোয়ার, 45 একক। এবং I3 এর মানটা তোমরা যেটা পাবা, IY3 ইকুয়াল, সেটা হচ্ছে কত, 6 ইন্টু 2 স্কোয়ার, 24 একক। আচ্ছা, তাহলে আমরা সামেশন অফ IY ইকুয়াল লিখতে পারি IY1 প্লাস IY2 প্লাস IY3, মানটা তো কত আসে, 64 প্লাস 45 প্লাস 24, আচ্ছা 133 একক আমরা পাইলাম। ওকে, কিন্তু আমাকে কোশ্চেনে বলা হয়েছে কি হলে এদের জ্যাট অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত। তো আমরা একটু আগে লম্ব অক্ষ উপপাদ্যটা দেখছি না, IZ ইকুয়াল টু IX প্লাস IY। আচ্ছা, তাহলে আমরা এটা লিখতে পারি সামেশন অফ IZ ইকুয়াল সামেশন অফ IX প্লাস সামেশন অফ IY। IZ এর মানটাই তোমাকে বের করতে বলা হয়েছে, IZ, IX এর মান কত 26, সামেশন অফ IY এর মান 133, 159 একক। এটা হচ্ছে কি তোমার আনসার। তো এটা ছিল আমাদের বুয়েট 2014-15 সালে আসা একটা কোশ্চেন। এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্কে চলে যাই। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আসলাম। চলো কোশ্চেনটা দেখা যাক। কোশ্চেনে আমাকে একটি ঘন বস্তুর চিত্র দেওয়া আছে। কি বলা হয়েছে দেখো, উপরের চিত্রে 0.172 কেজি ভরের সুষম ঘন বস্তুর ধারগুলোর দৈর্ঘ্য যথাক্রমে A, V এবং C।
এই বস্তুটা জড়তার ভ্রামক বের করো যার ঘূর্ণন অক্ষ বস্তুটার এক প্রান্তে অবস্থিত এবং বড় অংশগুলির সাথে লম্বভাবে অবস্থিত। তার মানে আমি যদি তোমাদেরকে ডাস্টারটাকে দেখাই, এটা কিন্তু একটা ঘন বস্তু, দৈর্ঘ্য, প্রস্থ, দেন এইটুকু কি উচ্চতা। তো এটাই সেই ঘনবস্তু যা জড়তার ভ্রামকটা বের করতে হবে এই গুণনক্ষের সাপেক্ষে। তার মানে কি গুণনক্ষটা বস্তুটার এক কোণায় অবস্থিত, সবাই দেখো মানে এখানে অবস্থিত। আচ্ছা, এই কোণ অবস্থিত এই অক্ষের সাপেক্ষে ঘনবস্তুর আমরা জড়তার ভ্রামকটা কি করব, নির্ণয় করব। তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এটা ধরো কি একটা সমতল বা আয়তাকার একটা পাত তোমরা কল্পনা করতে পারো, যার কোনো উচ্চতা নেই, দৈর্ঘ্য আছে আর কি প্রস্থ আছে। এটা যখন এই অক্ষের সাপেক্ষে ঘুরতেছিল, তখন চিন্তা করো ঘুরতেছিল এই দিক বরাবর, তার মানে কি ঘোরার দিকটা ছিল কি গুণন অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে। জিনিসটা অনেকটা এরকম, আয়তাকার পাতটা ছিল তো এরকম, এভাবে ঘুরতেছিল। তার মানে কি ঘোরার দিক এবং গুণন অক্ষের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তো এই আয়তাকার পাতের চিন্তা করো এটা হচ্ছে কি দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা মূলত এই গুণন অক্ষের সাথে কত, 90 ডিগ্রি কোণে আছে। আবার এই প্রস্থ যেটা, এটাও কি 90 ডিগ্রি কোণে আছে। তার মানে এই আয়তাকার পাতটা যখন ঘুরতেছিল, তখন তার দৈর্ঘ্য আর প্রস্থ সবাই কি গুণন অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে ছিল। তার মানে একটা জিনিস মনে রাখবা যে কোন বস্তু, কোন অংশ অথবা কোনো কিছু কোন অক্ষের সাপেক্ষে ঘুরতে হলে অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে, অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে কোন অক্ষের সাপেক্ষে যদি কোন একটা বস্তু বা কোন একটা জিনিস ঘুরতে চায়, তাহলে ওই জিনিস বা বস্তুটা অক্ষের সাথে কত, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে চলো আমরা এই কোশ্চেনটা করি। দেখো এখানে গুণন অক্ষটা ছিল এখানে ঘুরতেছে, তো বস্তুটা যদি একে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে চিন্তা করো আমরা যদি এই দিকে তাকাই, এইদিকে তাকালে আমরা কি দেখবো, আমরা দেখবো যে একটা সুষম বর্গের একটা দণ্ড, যা যেটাকে কিনারা অক্ষের সাপেক্ষে কি করতেছে, ঘুরতেছে। আবার যদি আমরা এই দিকে তাকাই, তখনও কি দেখবো যে এই প্রস্থ বরাবরও কি একটা তোমার আয়তকার দৈর্ঘ্য বা আয়তকার একটা দণ্ড, যেটাকে কিনারা অক্ষের সাপেক্ষে কি করতেছে, ঘুরতেছে। আমি জিনিসটা আবার দেখাই, দেখো আমরা একটা সূত্র পড়ছিলাম, সেই সূত্রটা ছিল কি, সুষম ও সরু দণ্ডের কিনারা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় সূত্র ছিল I = ml²/3। তো আমাকে বলছে এই ঘনবস্তুর এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে। তো এই অক্ষের সাপেক্ষে বস্তুটা যখন ঘুরবে, তখন চিন্তা করো এই দিক বরাবর মানে দৈর্ঘ্যটাকে আমরা একটা সরু দণ্ড কল্পনা করতে পারি, যেটা কি এই দৈর্ঘ্যটা কিনারা অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। তার মানে এইটা কি অনেকটা ওই সরু দৈর্ঘ্যের কিনারা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের কেস। আবার প্রস্থটাও কিন্তু একই, প্রস্থ বরাবর একটা দণ্ড কল্পনা করো, আয়তাকার দণ্ড, যেটা কিনারা অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। তার মানে যেহেতু এই অক্ষটা বড় অংশগুলোর সাথে লম্বভাবে অবস্থিত, বড় অংশ কোনগুলো, দৈর্ঘ্য আর প্রস্থ, তার মানে কি দৈর্ঘ্যের সাথে কত, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আবার এদিকে প্রস্থের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তবে আমরা এখানে আনসারটা লিখি যে 1 নম্বর কোশ্চেনের জন্য, যেহেতু দৈর্ঘ্য ও প্রস্থ ঘূর্ণন অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে,
তাই ঘূর্ণনক্ষের সাপেক্ষে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর জড়তার ভ্রামক আছে, আচ্ছা। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, দেখো এখানে এই ঘনবস্তুর উচ্চতা হচ্ছে কি এইটুক, তার মানে উচ্চতার দিকটা আমরা এই লাল মার্কার দ্বারা বোঝাচ্ছি, আর গুণনক্ষটা ছিল এইভাবে। তাহলে চিন্তা করো, গুণনক্ষ আর উচ্চতা পরস্পর কি সমান্তরাল না? তাই এখানে উচ্চতা এই গুণনক্ষকে কেন্দ্র করে ঘুরবে না, আর যেহেতু কোনো বস্তু ঘুরবে না, তার মানে কি তার কোনো জড়তার ভ্রামক সৃষ্টি হবে না। যেহেতু উচ্চতা ঘূর্ণনক্ষের সমান্তরাল, অক্ষের সমান্তরাল, তাই উচ্চতা বরাবর জড়তার ভ্রামক থাকবে না, কারণ কি? কারণ উচ্চতা আর গুণনক্ষ পরস্পর হচ্ছে তোমার সমান্তরাল। তো একটা অংশ বা একটা ধার যদি তোমার কোন অক্ষকে কেন্দ্র করে ঘুরতে চায়, তাহলে কি 90 ডিগ্রি হইতে হবে। এখন দৈর্ঘ্য আর প্রস্থ অক্ষের সাথে 90 ডিগ্রি উৎপন্ন করছে, কিন্তু এখন উচ্চতা করা নাই, তাই এখানে কি সেটা পারবে না। আচ্ছা, তো এখন যদি আমরা জড়তার ভ্রামকটা বের করে চিন্তা করো, ঘনবস্তুর এক কোণায় ছিল গুণনক্ষ। তাহলে আমরা যদি এই চিত্রটা আঁকি, তাহলে জিনিসটা অনেকটা এইরকম দেখা যাবে। চিত্রটা যদি আমরা এই ভিউতে আঁকি, তাহলে চিত্রটা অনেকটা এরকম হবে। গুণনক্ষটা হচ্ছে এটা অনেকটা কি, যে তোমার সরু ও সুষম দণ্ডের কিনারা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে এখানে আমরা লিখতে পারি দৈর্ঘ্য বরাবর ভ্রামক হচ্ছে গিয়ে তোমার IL অথবা I1 লিখতে পারো, সেটা কি ml²/3। আচ্ছা, তো দেখো এখানে বস্তুটার ভর আমরা কত বলছি 0.172, আর দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে তোমার 8.4 সেন্টিমিটার। 8.4 × 10⁻² হোল স্কয়ার ডিভাইডেড বাই 3। তাহলে দেখো দৈর্ঘ্যর জন্য আমরা যে জড়তার ভ্রামক পাবো 0.172 ইন্টু 8.4 × 10⁻² হোল স্কয়ার ডিভাইডেড বাই 3, 4.1 × 10⁻⁴ কেজি মিটার স্কয়ার। এখন যদি আমরা প্রস্থের জন্য আসি, তাহলে দেখো প্রস্থটা কিন্তু এইভাবে, যেহেতু গুণনক্ষটা একটা কোণে অবস্থিত আছে, এই চিত্রটাও যদি আমরা এইভাবে আঁকি, আগের মতো এরকম একটা চিত্র দেখতে পারবো। সেক্ষেত্রে প্রস্থের ক্ষেত্রেও মনে হচ্ছে যেন কি একটি সরু এবং সুষম দণ্ডের কিনারা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে আমরা লিখতে পারি প্রস্থ বরাবর জড়তার ভ্রামক, জড়তাটা লিখতে ভুলে গেছি, জড়তা I2 যদি লিখো, সেটা তোমরা লিখতে পারবা এমন কত 0.172, আমি একবার লিখে দিলাম। আর প্রস্থের মানটা হচ্ছে 3.5 সেন্টিমিটার, 3.5 × 10⁻² হোল স্কয়ার ডিভাইডেড বাই 3। এখানে যে আনসারটা আসবে তোমার, সেটা হচ্ছে গিয়ে 172 × 3.5 × 10⁻² হোল স্কয়ার বা 3, 7
ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, 7.1 10 টু দি পাওয়ার মাইনাস 5। আচ্ছা, আর উচ্চতার জন্য কোনো জড়তার ভ্রামক থাকবে না, উচ্চতার জন্য জড়তার ভ্রামক I3 0। এখন যদি আমরা মোট জড়তার ভ্রামকটা বের করতে চাই, মোট জড়তার ভ্রামক I is equal to I1 plus I2 plus I3। I3 এর মান তো 0, কারণ কি উচ্চতা বরাবর কোনো জড়তার ভ্রামক নেই। আমরা যেটা আনসারটা পাবো সেটা হচ্ছে 4.8 into 10 to the power minus 4, 4.8 into 10 to the power minus 4 কেজি মিটার স্কয়ার। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বুয়েট ভর্তি পরীক্ষার জন্য আসতে পারে। তো আমরা কি এটা 1 নাম্বার করলাম, এখন আমরা 2 নাম্বার কোশ্চেনটাই কি চলে যাই।